আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন সকাল সকাল উঠে 2-3 পিস কাঁঠাল খেলাম। এটা আমার অনেক পছন্দের একটা কাঁঠাল, মানে আমার বাবার বাড়ি থেকে সেদিন আসার সময় নিয়ে এসেছিলাম। ওইদিকে আবার সকালের জন্য কিছু মাছের ঝোল করব। মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এখানে আমি সম্পূর্ণ রান্নাটা শেয়ার করছি না, জাস্ট আমি রান্না করছি এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমার 2-3টা লেবুর পাতা লাগবে। তো আমি কত সহজে ঘর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে দেখুন লেবুর পাতা নিয়ে আসতেছি। লেবুর পাতার জন্য এখন আমাকে আর বাইরে গিয়ে কষ্ট করতে হয় না। এই যে দেখুন আমার কিচেনের জানালার পাশেই লেবুর গাছটা, আর ডালগুলো একেবারেই হাতে নাগালে। তো ওখান থেকে কিছু পাতা ছিঁড়ে নিলাম, তারপর ধুয়ে এই যে 2টা পাতা আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পাবদা মাছ, গতকাল রাতে বাজার থেকে আনা হয়েছিল। ওই সময় কারেন্ট না থাকার কারণে কিছুটা মাছ আমি তরকারিতে দিয়েছিলাম আর বাকিটা আমি ভেজে রেখে দিয়েছিলাম। তো এখন ওই মাছটা দিয়ে আর কি ঝোল করতেছি। আর যে কোনো ধরনের ছোট মাছের সাথে লেবুর পাতাটা আমার বেশি ভালো লাগে, মানে লেবুর পাতার ফ্লেভারটা মাছের সাথে মনে হয় বেশি মানায়। অফ ক্যামেরায় সকালের কাজকর্ম শেষ করেছি, তারপরে খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখুন রেডি হয়ে বেরিয়ে গেছি। মেঘলা মেঘলা একটা দিন, তারপরে বেরিয়ে যেতে হচ্ছে, করার কিছু নেই। আজকে যাব করিমগঞ্জে, করিমগঞ্জ শহরে। আমরা তো করিমগঞ্জ ডিস্ট্রিক্টে বাস করি, করিমগঞ্জ জেলায়। তবে করিমগঞ্জ শহরটা কিন্তু আমাদের এই গ্রাম থেকে অনেকটা দূরে, মানে 30 কিলোমিটার দূরে আর কি। তো এই যে অটো চলে এসেছে, অটো তো করেই এখন যাব। তো যাওয়ার মেন কারণটা হচ্ছে গতকাল রাত থেকে আবার আমার ওই অসুস্থতার জন্য আর কি একটু প্রবলেম ফিল করছিলাম, শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। আর ওইদিকে তো আমার ডাক্তার বলেছিলেন 10-15 দিন পরে আবার একবার আলট্রাসোনোগ্রাফি করতে। তো ওটা আর করা হয়নি, এদিকে 10-15 দিন সময় হয়েও গেছে। তো ওই জন্যই আর কি আজকে বেরিয়েছি, ভাবলাম ওটা করেই আসি। দেখা যাক, যে কোনো একটা সিদ্ধান্তে তো আসতেই হবে। এটা হচ্ছে আবার ফাইনাল সোনোগ্রাফি, মানে এটার পরেই আর কি একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমার অপারেশনটা করতে হবে নাকি আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তো যাওয়ার সময় একটু টেনশন হচ্ছে, কারণ আজকের এই টেস্টটার উপরে অনেক কিছু নির্ভর করবে। তো বর্তমানে আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি আপনারা হয়তো আমার সাউন্ডটা শুনলেই বুঝতে পারবেন আমাকে একটু অসুস্থ অসুস্থ লাগতেছে। এখনো মানে ওই শ্বাসকষ্টের সমস্যাটা রয়ে গিয়েছে। আমি একটু কথা বলে ক্লান্ত হয়ে যাচ্ছি। তো এদিকে আসার পরেই দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়ে গেছে। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না, তবে মেঘলা মেঘলা ছিল। তো এখন কিন্তু আবার হালকা হালকা বৃষ্টি না, মোটামুটি অনেকটাই বৃষ্টি পড়তেছে। তো যাওয়ার সময় পাশের ভিউ গুলো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে করে যাই। আমাদের ওইদিকে বন্যার পানিতে কতটা কি ক্ষতি হচ্ছে না হচ্ছে বা পানি কতটুকু হয়েছে সেটা আপনারা দেখতে পাবেন। তো যে জায়গাটা উঁচু সেই জায়গাটায় পানি একটু কম, আর যে জায়গাটা বেশি নিচু ওই জায়গায় আর কি পানিতে একেবারে ভরে গেছে। তো এরকম একটা অবস্থা। এই যে দেখুন বর্তমানে যে জায়গা দিয়ে যাচ্ছি এখানের জায়গাটা একটু উঁচু, ওই জন্য এখানে পানি নেই, কিন্তু এই যে একটু নিচু নিচু মাঠগুলো ওগুলোতে পানিতে একেবারে ভরে গেছে। তো আমরা প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি। তো এই যে দেখুন এখানে আবার পানি আছে, তবে গত বছরের মতন এতটাও পানি নয়। গত বছর কিন্তু এই যে সামনে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাটা পানি নিচে ছিল। একটা জিনিস মনে হয় আপনারা লক্ষ্য করছেন, একটু আগে আমরা যে জায়গাটা পেরিয়ে এসেছি ওখানে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এইদিকে এই যে দেখুন এখনো এক ফোঁটাও বৃষ্টি হয়নি। কিন্তু যেই আমরা এই যে শহরে ঢোকা শুরু করলাম তখন দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টি পড়তেছে। মানে সকাল থেকে মনে হয় এদিকে আর বৃষ্টি হয়নি, এই প্রথম শুরু হচ্ছে। তো গত দিন থেকে মোটামুটি আর কি বৃষ্টির পরিমাণটা একটু কমে গেছে, আজকে সকালের দিকেও বৃষ্টি হয়নি। তো যাই হোক ভিডিওটা চলতে থাকুক, আপনারা দেখতে থাকুন। আর রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে।
আর সেই সাথে যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো এখানে যে শহরটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব বড় না, ছোটখাটো একটা শহর, করিমগঞ্জ শহর। এটা কিন্তু ভারতের শেষ প্রান্তের একটা শহর বলা যায় বা একটা জায়গা বলা যায়। ভারত তো অনেক বড় একটা রাষ্ট্র, তো এটা কিন্তু ভারতের একটা শেষ সীমানা। তো সীমানাটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো, তার আগে বাজারটা আপনারা দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন নো এন্ট্রি, প্রবেশ নিষেধ। মানে আমরা নদীর পাড়ে যেতে চাইছিলাম কিন্তু ওইদিকে রাস্তা বন্ধ, এদিকে এসে দেখি নো এন্ট্রি সাইনবোর্ড লাগানো। তো গাড়িটা এখন রাস্তার একপাশে পার্ক করে তারপরে আমরা এই যে নদীর ওখানে চলে এসেছি। মানে আমি যে কাজটার জন্য এসেছিলাম মেনলি, তো ওটা কিন্তু এখনো হয়নি, একটু পরেই হবে, কারণ আপাতত ওখানে লোকজনের অনেক ভিড়। তো ওর জন্য ভাবলাম একটু পরে যাব, আগে নদীর ওখান থেকে ঘুরে আসি। তো এই যে দেখুন কুশিয়ারা নদী, ভারতের শেষ প্রান্তের একটা নদী। এটা হচ্ছে ভারতের করিমগঞ্জ শহরের একটা অংশ, যে জায়গায় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে বাংলাদেশ দেখতাম। আমার অনেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। এখন কিন্তু ওই জায়গাটা পানির নিচে। এই যে দেখুন, কুশিয়ারা নদীর বিপদ সীমা অতিক্রম করে পানি কিন্তু আরো উপরে চলে এসেছে। ওই যে দেখুন বাংলাদেশ, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাবো। ওই যে দেখুন বাংলাদেশের কাস্টম ঘাট, তো ওটাও কিন্তু পানিতে ডুবে গেছে। ওই যে দেখুন, আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। কিছুদিন আগে আমরা বাংলাদেশে গিয়েছিলাম, তো ওখানে গিয়ে আমাদের প্রথম চেকিংটা হয়েছিল। তো ওই কাস্টম ঘাটটা এখন পানিতে ডুবে গেছে। আর নদীর পানির অবস্থা তো দেখতেই পাচ্ছেন, একেবারে টুইটুম্বুর অবস্থা মনে হচ্ছে। এই আরেকটু সময় বৃষ্টি হলে নদীর পার অতিক্রম করবে পানি, বাংলাদেশে সবকটা পানি ঢুকে যাবে। তো এরকম একটা অবস্থা আর কি। তো দেখতেই পাচ্ছেন, আমি একটু জুম করে আপনাদেরকে বাংলাদেশের এরিয়াটা দেখাচ্ছি। সামনে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাংলাদেশের এরিয়া, আর আমি কিন্তু ভারতের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে ভারতের একটা শেষ সীমা। তো এই যে দেখুন এখানে একটা দেয়াল দেওয়া আছে, ওই দেয়ালের ভেতরে আরো অনেকটা জায়গা ছিল, ওই জায়গাটায় কিন্তু নদী ভেদ করে পানি উঠে গেছে। এই যে দেখুন নদীর পাড় তো অনেক আগেই ডুবে গেছে, তারপরেও নদীর পাড় রেখে যে এক্সট্রা জায়গাটা থাকে ওটাও কিন্তু পানির নিচে। বর্তমানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওটা কিন্তু এমনিতেই নর্মাল জায়গা ছিল, নদীর পাড়ের থেকে আরো অনেকটা দূরে। নদীর পাড় বা ওই জায়গাটার কোনোটা জায়গাও কিন্তু চেনা যাচ্ছে না, পানি অনেকটা উপরে চলে এসেছে। নদীটা কেমন জানি একটা মারমুখী অবস্থা হয়ে উঠেছে। গতকাল পরশু নাকি পানি আরো বেশি ছিল। তো এই যে দেখুন এখানে অনেকে ফুলের টব রেখেছে, তো ওগুলো পানিতে ডুবে গেছে। এটা কিন্তু নদীর পানি। তো আসলে কোনোভাবেই নদীর আশেপাশে যাওয়া যাচ্ছে না, কারণ আমাদের এদিকে সব দিকে নো এন্ট্রি সাইনবোর্ড লাগিয়ে রাখা, কেউ পানির পাশে যেতে পারবে না, আলাদা থেকে দাঁড়িয়ে দেখতে হবে। আর বিএসএফরা কিন্তু সব জায়গায় বসে বসে টহল দিচ্ছে, কেউ নদীর আশেপাশেও যেতে পারবে না। নদীর পানিটা এখন বিপদ সীমার অনেকটা উপরে, ওর জন্য আর কি যে কোনো সময় পানিটা কিন্তু শহরে ছড়িয়ে যেতে পারে। তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো যতটা পারছি আর কি যাচ্ছি, যাতে নদীটা একটু কাছ থেকে দেখা যায়, কিন্তু কোনোভাবেই নদীর কাছাকাছি পৌঁছানো যাচ্ছে না, অনেকটা আলাদা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে। তো এই জায়গাটায় বাঁশের একটা ছোটখাটো বাজার ছিল, এখানে নানান জাতের বাঁশ বিক্রি হতো। ওই জায়গাটাও কিন্তু পানি নিচে চলে গেছে, কিছু বাঁশ মনে হয় দেখা যাচ্ছে। এই যে দেখুন বাঁশ অব্দি পানি চলে এসেছে, এখানে কিন্তু একটা বাজার ছিল। আর এদিকে দেখতে পাচ্ছেন পানিটাকে কিভাবে আটকানো হয়েছে। নদীর পানিটা কিন্তু এইভাবে এসে পুরো শহরটাকে ডুবিয়ে দিত। তো এখন এখানে বস্তার মধ্যে মাটি দিয়ে দিয়ে আর কি এইভাবে রেখে পানিটাকে কোনো মতে কন্ট্রোল করে রাখা হয়েছে। তবে আরো যদি 1-2 দিন বৃষ্টি হয় তাহলে এই পানিটাকে আর কন্ট্রোল করা যাবে না। তো ওই যে দেখুন কাস্টম ঘাটটাকে আমি আবারও একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি।
আপনারা হয়তো ওই জায়গাটা চিনতে পারতেছেন না। আমরা আগে যতবার এসেছিলাম ওই যে সামনে ছোট একটা মন্দির দেখতে পাচ্ছেন, ওইদিকে নিচের দিকে অনেক লম্বা সিঁড়ি ছিল। ওই সিঁড়িগুলো দিয়ে অনেকটা নিচে যেতাম, কিন্তু ওই জায়গাটা এখন পানির নিচে। তো এখানে দেখতে পাচ্ছেন বাঁশ বেঁধে রাখা হয়েছে যাতে কেউ গাড়ি নিয়ে আসতে না পারে। তো যাই হোক, নদীর ওখান থেকে বেরিয়ে এখন আরিয়ান কাছে আর কি একটা দোকানে আইসক্রিম খেতে চাচ্ছে। আর আজকে যদিও দিনটা একটু ঠান্ডা ঠান্ডা, মানে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, তবে গরমটা বেশি। আর চারদিকে যেহেতু পানি, তো ওই জন্য মনে হয় গরমের পরিমাণটাও বেড়ে গেছে। তো আরিয়ান আইসক্রিম নেবে, এটা নেবে সেটা নেবে, কোনটা নেবে আসলে ডিসিশন নিতে পারছিল না। পরে আমার নিজের মতন করে আর কি ওকে দিলাম। আর ওইদিকে আবার জুবাইরও খেতে চাইছিল, ওকেও দেখালাম কোনটা নিবে। তো আমার জন্য আর নিচ্ছি না, কারণ আমার তো একটু শ্বাসকষ্টের সমস্যা। আইসক্রিম খেতে ইচ্ছা করতেছে, কিন্তু অসুস্থতার জন্য আমি আর খাবো না। তো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখন যাব আমার আল্ট্রাসোনোগ্রাফি গুলো করে নিব, বুকেটাও করব আর পেটেটাও করব, দুইটা সোনোগ্রাফি আর কি আলাদা আলাদা করে করব। আর আজকে ব্লাড টেস্ট গুলো আর করাবো না, কারণ ওগুলো রিপোর্ট তো এই কয়েকদিন আগে পেয়েছি। তারপরে আমরা চলে এসেছি যে লাইব্রেরিতে। এটা হচ্ছে করিমগঞ্জের একটা বড় লাইব্রেরি, দ্য স্টুডেন্ট লাইব্রেরি। তো এখানে সব জাতির বই পাওয়া যায়, আর জুবাইরের 2-3টা বই পাওয়া যায়নি, ওগুলো এখান থেকে নিতে হবে। আর আরিয়ানের বাবাও এখান থেকে 2টা স্কুলের বোর্ড নিবেন। তো মানে বেরিয়ে এসেছি, কিন্তু অনেকগুলো কাজ হাতে নিয়ে এসেছি। সবকটা কাজ একসাথে করে তারপরে বাসায় ফিরবো। তো আমি জুবাইরের জন্য বই নিলাম, আর আরিয়ানের বাবা ভেতর থেকে আর কি বোর্ড নিচ্ছেন। স্কুলের 2টা বোর্ড বৃষ্টির পানিতে ভিজে খারাপ হয়ে গেছে, তাই আবার নতুন করে 2টা বোর্ড কিনতে হচ্ছে। তো তারপরে ওখান থেকে 1 কেজি আপেল কিনলাম। তো এর মধ্যে কিন্তু আমাদের ল্যাবরেটরির কাজও শেষ। তো ওখান থেকে বেরিয়ে এখন যাওয়ার পথে আর কি একটু শপিং মলে ঢুকেছি। যেহেতু এসে গেছি আর শপিং মলটা যাওয়ার সময় হাতের কাছেই রেখে যাই, তাই ভাবলাম আমার দরকারি 2-3টা জিনিস আছে, ওগুলো নিয়ে নেই। আর সেই সাথে আমি আরিয়ানের জন্য আর কি ঈদের একটা ড্রেস নিতে চাইছিলাম। আর ওই শপিং মলটাতে আসলে আমাদের বাঙালি মেয়েদের ফ্রক এত ভালো পাওয়া যায় না, বেশিরভাগ ছেলেদের পোশাক আর কি ভালো পাওয়া যায়। তো ওর জন্য ওয়াহিদা রাহিলাকেও 2টা ফ্রক দিব, কিন্তু এখান থেকে নিব না। এখানে ওদের সাইজের যে ড্রেসগুলো আছে ওগুলো আমার পছন্দ হয় না, ওর জন্য আর কি কেমন জানি একটা ইংলিশ ডিজাইনের আমার পছন্দ হয় না। তো ওখান থেকে আর ওদের জন্য নিব না, আমি শুধু আরিয়ানের জন্য 1 জোড়া বা 2 জোড়া টি শার্ট নিব। আরিয়ান কিন্তু ড্রেস অনেক নষ্ট করে, আর গত মাসে একবার ওখান থেকে ওর জন্য 1 জোড়া টি শার্ট নিয়েছিলাম। তো ওই ড্রেসটা আমার এত ভালো লেগেছিল, আর আরিয়ান পরতেও পছন্দ করে, আর ওকে পরলে ভালো মানায়। ওই জন্যই আর কি ভাবলাম সেম ডিজাইনের যদি একটু কালার চেঞ্জ করে অন্য 1 জোড়া টি শার্ট পাই তাহলে নিয়ে নিব। আসলে কাপড়টা আমার এত পছন্দ হয়েছে, তো তখন থেকে আমি ভাবছি আবারও যখন আমি শপিং মলে আসবো সেম কালারের সেম ডিজাইনের যদি আর 1 জোড়া পাই তাহলে আমি নিয়ে নিব। কিন্তু আজকে আর ওই ডিজাইনের খুঁজে পাইনি, তো একটু অন্য ডিজাইনের আর কি খুঁজে খুঁজে দেখছিলাম। আর তারপরে আমাদের একজন রিলেটিভসের আর কি একটা বেবি হয়েছে, তো ওর জন্য আর কি আমি 1 সেট ড্রেস নিতে চাইছিলাম, তো ওটাও খুঁজছিলাম। তো সামান্য 2-3টা জিনিস নিব, একেবারে দরকারি। এখন আসলে কোনো ধরনের খরচ করার মতন মানসিকতা আমার নেই। আর সামনেই জানি না কত বড় একটা ধাক্কা অপেক্ষা করতেছে, কারণ রিপোর্টস গুলো এখনো পাইনি। যখন রিপোর্টস পাবো তখন সেটা বুঝতে পারবো। তো এবছর কুরবানিও দিব না, আর ঈদের জন্য কোনো ড্রেস কিনবো না, শুধু আরিয়ানকে 1 জোড়া দিব, আর ওয়াহিদা রাহিলাকে 2টা সুতি ফ্রক দিব যাতে ওরা পরে বাসায় পড়তে পারে। তো জুবাইরকে বলেছি এখান থেকে একটা টি শার্ট নিয়ে নিতে। তো এখানে আমি বাচ্চাদের ড্রেস খুঁজছিলাম, তো এখান থেকে আর কি একটা সেট আমি নিয়ে নিব। তো যাই হোক, এই যে এই শার্টগুলো আমার এত পছন্দ হয়েছিল, দামও অনেকটা কম, মাত্র 99 রুপিস।
তো আরিয়ানের একটু ছোটো হয়ে যাবে, ওই জন্য রেখে দিলাম। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন। এখানে যে আমি অনেক কিছু দেখতেছি, আসলে সবকিছু নিচ্ছি না, আমার প্রয়োজনীয় জিনিসগুলো খুঁজতেছি। আর সেই ফাঁকে আর কি আপনাদের সাথেও গল্প করার জন্য আরো কিছু জিনিস এক্সট্রা শেয়ার করা। আসলে আমার মনে হয় 100-তে 99% মানে মেয়েরা আর কি শপিং পাগল। কোনো কিছু কিনি বা না কিনি, ঘুরে ঘুরে দেখতে পছন্দ করি। তো আমারও কিন্তু একই অবস্থা। আমি কোনো শপিং মলে এলে আমার মনে হয় আমি শপিং মলের যা কিছু জিনিস আছে সবটা নিয়ে নেই। আর যদি কোনো কিছু নেওয়ার ইচ্ছা করি তাহলে দেখা যায় আমার আর কোনোটা পছন্দ হচ্ছে না। যদি জিনিস পছন্দ হয় তাহলে দামে পছন্দ হচ্ছে না। কিন্তু যাচাই বাছাই করে দেখতে হবে, এটা হচ্ছে একটা কাজ। তো এখানে আমি কয়েকটা বালিশের কভার পেলাম। দামটা আমার কাছে অনেকটা রিজনেবল মনে হয়েছিল, বাজার মূল্যের থেকে অনেকটা কম, আর কভারের কাপড়গুলো অনেকটা ভালো। তো আমি এখান থেকে ভাবলাম 4টে বালিশের কভার নিব। তো যাই হোক, টুকটাক নিয়েছি। আর আরিয়ান তো আবার এখানে আসলে কান্নাকাটি শুরু করে দেয়, ও একটা খেলনা কিনবে, মানে যখনই আসবে একটা খেলনা নেবে। তবে আজকে আর ওকে খেলনা দিব না, কারণ অনেকগুলো খেলনা গড়ে নিয়ে জমিয়ে রেখেছে আর একটার পর একটা নষ্ট করে। তো শুধু শুধু টাকা নষ্ট করাটাও আমার পছন্দ হয় না। তারপরে একমাত্র ছেলে যখন কান্না করে তখন মানে ওর কান্নাটা দেখে আর বুক দৌড়াতে পারি না, কষ্ট লাগে, তাই দিয়ে দেই। তবে আজকে নিজেকে ভাবছি একটু শক্ত করব, কান্না করলেও দিব না। আর ও কিন্তু কম দামে জিনিসগুলো পছন্দ করে না। ও যদি কোনো খেলনা পছন্দ করে তাহলে 300 টাকা, 400 টাকা, 500 টাকার খেলনা পছন্দ করবে। আর বাড়িতে নেওয়ার পরে দেখা যাবে 1 দিন বা 2 দিন খেলা করবে, তারপরে দেখা যাবে যে অর্ধেকটা ভেঙে দিয়েছে। তো ওর জন্য আজকে আর দিব না। আমার দরকারের জিনিসগুলো আর কি যা যা কেনার মোটামুটি আর কি নিয়ে নিয়েছি। তারপরে আমরা আবার ওই যে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো এখনো কিন্তু বৃষ্টি পড়তেছে, দেখতে পাচ্ছেন। ওয়েদারের কোনো উন্নতি হয়নি, একেবারে কালো কুটকুটে হয়ে আছে, আর সেই সাথে হালকা হালকা বৃষ্টি পড়তেছে। তো এখন আমরা যতটা রাস্তা যাচ্ছি সব জায়গায় দেখতে পাচ্ছি বৃষ্টি হয়েছে। আসলে সকালের দিকে বৃষ্টিটা একসাথে আসেনি, এক এক জায়গায় এক এক সময় এসেছে, ওই জন্যই আর কি। তো এখন কিন্তু সব জায়গায় বৃষ্টি হয়েছে। তো আমাদের প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। এদিকে পানির পরিমাণটা দেখুন, অনেকটা বাড়িতে পানি উঠে গেছে। যে বাড়িগুলো একটু নিচু ছিল ওই বাড়িগুলোতে পানি উঠে গেছে। তো বাড়িতে এসে দেখি আরো একটা ঘটনা, এই যে দেখুন, হালকা হালকা বৃষ্টির সাথে সাথে আমাদের পুরো উঠানটা ভেঙে চলে যাচ্ছে নিচের দিকে। একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এই জায়গাটা আগে কতটা বড় ছিল, এই আমাদের স্কুল, আর এদিকে তো আমাদের ঘর। আর এই যে সামনের জায়গাটা, ওখানে বাঁশ রাখা ছিল, বাঁশ সহ মাটিটা ধসে পড়েছে আস্তে আস্তে করে। এই যে এখানে বাঁশ, তারপরে জঙ্গল থাকায় আসলে বোঝা যাচ্ছে না, মাটিটা অনেকটা নিচের দিকে ধসে পড়েছে গাছপালা সহ। তো এই জিনিসটা দেখে আমার এত খারাপ লাগলো, কি বলবো। আস্তে আস্তে সম্পূর্ণ বাড়িটা ধসে যাচ্ছে, আর ওই নিচের জায়গাটাও আমাদের না, ওর জন্য আর কি আর কোনো কিছু চাইলেও করতে পারতেছি না। তো যাই হোক, কি আর করব, আসলে আমাদের এই জায়গাটা একটা সমস্যা আছে, সেটা আমি অন্য একদিন আপনাদেরকে বলবো, কারণ এখানকার সম্পূর্ণ জায়গাটা আমাদের না। এখানে আমাদের নিচে যে বাড়ি, ওই বাড়িরও কিছুটা জায়গা আছে, ওর জন্য আসলে নিজের মতন করে চাইলে কিছু করতে পারি না। তো বাড়িটা ভেঙে যাচ্ছে দেখে খারাপ লাগতেছে, কিন্তু করার কিছু নেই। মনটা একটু দুর্বল হয়ে গেছে যে এত কষ্ট করে বাড়িটা করলাম, স্কুলটাও আছে ওইদিকে, আর উঠানটা ভেঙে ভেঙে চলে যাচ্ছে। তো দেখা যাক এর কি সমাধান করা যায়। আর আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর স্পেশালি আমার জন্য দোয়া করবেন যাতে আমার রিপোর্টসগুলো ভালো আসে, অপারেশনটা করতে না হয়। গত বছরের অপারেশনের ধাক্কাটাও এখন কাটিয়ে উঠতে পারিনি, আর নতুন করে যদি আবারও করতে হয় তাহলে কি করব বুঝতে পারতেছি না। তো আল্লাহ যাতে রক্ষা করেন। আর আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।